What so proudly we hailed at the twilight's last gleaming, whose broad stripes and bright stars through the perilous fight o'er the ramparts we watched were so gallantly streaming. And the rugged red glare, the bombs bursting in air, gave proof through the night that our flag was still there. Oh, say does that star-spangled banner yet wave o'er the land of the free? প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর নিয়মিত আয়োজন আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ আমাদের অতিথি সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ আতাউর রহমান। তবে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ সাগর ভাই, থ্যাংক ইউ মিলেনিয়াম টিভি ইউএস। আজ আমরা কথা বলবো রেমিটেন্স নিয়ে, সোনালী এক্সচেঞ্জের আপনাদের কার্যক্রম নিয়ে, প্রবাসীরা কীভাবে দেশে রেমিটেন্স প্রেরণ করছে এবং আপনাদের এখানকার কার্যক্রম পুরা গোটা যুক্তরাষ্ট্রে আপনার কীভাবে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেই বিষয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে সোনালী এক্সচেঞ্জের কার্যক্রমটা যুক্তরাষ্ট্রে কবে থেকে শুরু হয়েছে এবং কোথায় কোথায় বর্তমানে কার্যক্রম পরিচালিত হচ্ছে? ধন্যবাদ সাগর ভাই। আমরা সোনালী এক্সচেঞ্জের কার্যক্রম শুরু করি 1994 সালের ডিসেম্বরে। সেই হিসাবে আজকে 20 বছর পার হচ্ছে সোনালী এক্সচেঞ্জের। আমরা ইউএসএতে 10টা ব্রাঞ্চ নিয়ে কার্যক্রম চালাচ্ছি এখন। নিউ ইয়র্কে 7টি ব্রাঞ্চ আমাদের, ম্যানহাটন, জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, ব্রুকলিন, জামাইকা, ওজন পার্ক এবং ব্রঙ্কস। নিউ ইয়র্কের বাইরে 3টা স্টেটে আমাদের লাইসেন্স আছে, 3টা ব্রাঞ্চ আছে। এটি হচ্ছে জর্জিয়ার আটলান্টা, মিশিগানের ডেট্রয়েট এবং নিউ জার্সির প্যাটারসন। এই 10টা ব্রাঞ্চ নিয়ে আমরা কাজ চালাচ্ছি সোনালী এক্সচেঞ্জের। এবং মূলত বাংলাদেশের অধ্যুষিত এলাকাগুলোতে আপনাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো এই সোনালী এক্সচেঞ্জের যে অ্যাকচুয়ালি আপনারা যেভাবে কার্যক্রম করছেন সেখানে যদি নিয়মটা বলেন, গ্রাহক সেবাটা আপনি কীভাবে দিচ্ছেন? আমরা মূলত 3ভাবে কাস্টমারদের সেবা দিয়ে থাকি। প্রথমত যারা আমাদের কাউন্টারে, আমাদের কাস্টমার সার্ভিসে আমাদের নিজস্ব লোক আছেন ব্রাঞ্চের মাধ্যমে, যারা আসেন ক্যাশ অথবা মানি অর্ডার অথবা চেক নিয়ে আসেন, তাদেরকে আমরা সার্ভিস দিই। এর বাইরে ইউএসএর বিভিন্ন স্টেট থেকে, ইভেন 50টা স্টেট থেকেই আমাদের কাছে চেকে বা মানি অর্ডারে যারা মেল করে চেক বা মানি অর্ডার পাঠান, তাদেরকে আমরা সার্ভিস দিই। তাদের রেমিটেন্স প্রেরণ করে আমরা মানি রেমিটেন্স রিসিপ্টটা মেলে আবার তাদের ঠিকানায় পাঠিয়ে দিই। এর বাইরে আছে আমাদের অনলাইন সার্ভিস। কেবলমাত্র সোনালী এক্সচেঞ্জেই ইউএসএতে অনলাইন সার্ভিস দিয়ে থাকে। এখানে কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের 5টা স্টেট লাইসেন্স, এই 5টা স্টেটের যারা প্রবাসী তাদেরকে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকতে পারি। তারা ঘরে বসে অথবা অফিসে বসে যেখানে খুশি এখানে সোনালী এক্সচেঞ্জের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে ওনারা নিয়মিত টাকাটা করবে অনলাইন মাধ্যমে। এই 5টা স্টেট মানে কোন 5টা স্টেট? নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, জর্জিয়া, মেরিল্যান্ড। এই 5টা স্টেটের বাইরে অনলাইন সার্ভিসটা আমরা দিতে পারি না, যদিও চেক এবং মানি অর্ডারের সার্ভিসটা দিতে পারি, কিন্তু অনলাইন সার্ভিস দিতে পারি না। এটা ইউএসএর রেগুলেশনস আমাদের পারমিট করে না, কারণ আমরা এটা ওপেন করতে পারি না। ওয়েবসাইটটা সবার জন্য, যেহেতু সব স্টেটে আমাদের লাইসেন্স নাই, সবার জন্য। ওই যে স্টেটের লাইসেন্স আছে সেই হিসেবে। তো সোনালী এক্সচেঞ্জ যে কার্যক্রমটা সেখানে অ্যাকচুয়ালি ধরেন এখন তো অনেক বেসরকারি প্রতিষ্ঠানে গড়ে উঠছে, তাহলে দুইটা সরকারি এবং বেসরকারির মধ্যে আসলে মূলত পার্থক্যটা কি?
মানুষ কেন আপনাদের এখানে আপনাদের মাধ্যমে টাকা প্রেরণ করবে? বেসরকারি এবং বিদেশি আরও অন্য কোম্পানি রয়েছে, অ্যাকচুয়ালি পার্থক্যটা কি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন এটা। আমাদের দেশে একটা আছে পুরনো চাল ভাতে পারে। প্রথমত সোনালী এক্সচেঞ্জ যাত্রা শুধু সবার আগে 1994 সালে, আজকে 20 বছর অতিক্রান্ত করেছি, এবং এই 20 বছরে আমরা কাস্টমারদের এবং রেগুলেটরদের উভয় সেকশনের স্যাটিসফ্যাকশনের মাধ্যমে আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এটা একটা বিরাট আস্থার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত ইউএসএতে সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, এটা হচ্ছে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি। সোনালী ব্যাংকের সাবসিডি কোম্পানি, আলটিমেটলি রাষ্ট্র এটার মালিক। সুতরাং সোনালী এক্সচেঞ্জের মালিক এই প্রবাসী যত বাঙালি আছেন সবাই। এর ফলে মানুষের আস্থা অবশ্যই সোনালী এক্সচেঞ্জের প্রতি অত্যন্ত বেশি, এবং আমি সবসময় বলে আসি যে এটা আপনাদের প্রতিষ্ঠান, আমরা সেবকের কাজ করি এখানে। এবং সোনালী এক্সচেঞ্জ এই প্রবাসীদের ভালোবাসায় ইউএসএতে একটা ব্র্যান্ডিং নাম বলতে পারেন, যে এটা একটা ব্র্যান্ড নেমে পরিণত হয়েছে। মানুষ নির্দ্বিধায় আসেন, জাস্ট সোনালী ব্যাংকে টাকাটা দিতে, সোনালী এক্সচেঞ্জে টাকাটা দিতে পারলেই মনে হয় যে ওনার স্বজন পেয়ে গেছেন, নিশ্চিন্তেই করেন। কাজে আস্থার দিক থেকে আমি বলবো যে সোনালী এক্সচেঞ্জ অতুলনীয়। এর বাইরে যেটা আসছে, যে বিভিন্ন কোম্পানি আসছে, বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ব্যাংকের সাবসিডি আছে, ব্যক্তিগত কিছু মানি রেমিটেন্স কোম্পানি আছে, বিদেশি মানি রেমিটেন্স কোম্পানি আছে। এটা আসাতে একদিক থেকে ভালো হয়েছে, কারণ কাস্টমাররা বেটার সার্ভিস পাচ্ছেন, প্রতিযোগিতামূলক পাচ্ছেন। এবং সোনালী এক্সচেঞ্জেও কিন্তু তার সার্ভিস অনেক উন্নত করেছে। যদি প্রতিযোগিতা না থাকতো তাহলে হয়তো সোনালী এক্সচেঞ্জ এই প্রয়োজনটা অনুভব করতো না। যখন মার্কেটে অনেকগুলো কোম্পানি আসছে, সোনালী এক্সচেঞ্জ নিজস্ব তাগিদেই কাস্টমারদের ভালো সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে তাদের সার্ভিস উন্নত করেছে। আগে যেখানে প্রায় প্রতিদিনই একটা দুইটা, আপনারা জানেন সোনালী এক্সচেঞ্জে প্রচুর রেমিটান্স যায়, ডেইলি অন্তত 400 থেকে 500 রেমিটান্স যায়, তো দুই একটা কমপ্লেন আমরা পেতামই। এখন দেখি কমপ্লেন নাই বললেই চলে, মাসে একটা দুইটা হয়তো কমপ্লেন আসে। এটা অবশ্যই একটা ভালো দিক যে কাস্টমাররা বেটার সার্ভিস পাচ্ছেন, সোনালী এক্সচেঞ্জের সার্ভিস উন্নত হয়েছে। কাজে কোম্পানি যত বেশি আসবে, সার্ভিসের পারফেকশন তত বাড়বে, কাস্টমাররা তত বেশি বেটার সার্ভিস পাবে। যদি প্রতিযোগিতা সুস্থ হয় তাহলে অবশ্যই এটা ওয়েলকাম সবাই। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কি সোনালী এক্সচেঞ্জের আগে অন্য কোনো প্রতিষ্ঠান কার্য শুরু করেছে না? সোনালী এক্সচেঞ্জের প্রথম বাংলাদেশের কোনো মানি রেমিটেন্স কোম্পানি এর আগে ছিল না, সোনালী এক্সচেঞ্জের প্রথম শুরু করে। হয়তোবা অন্যান্য দেশের থাকতে পারে, মাল্টিন্যাশনাল যারা আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, এরা কবে শুরু করেছে ঠিক আমার জানা নাই। তবে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান ইউএসএতে প্রথম সোনালী এক্সচেঞ্জ। সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে মানুষ রেমিটেন্স প্রেরণ করে, মধ্যে সরকারের বা দেশের কোনো বেনিফিটের দিক দিয়ে বা দেশ যে অর্থনৈতিক যে রেমিটেন্সের যে সুবিধাটা সরকার পায়, সেই রেমিটেন্সের যে ক্রেডিটটা, সেটা কি কোনো তারতম্য আছে কিনা? এখানে দুটো দিক আছে। আসল পয়েন্ট হচ্ছে যে আপনি টাকাটা পাঠাচ্ছেন বৈধ চ্যানেলে নাকি অবৈধ চ্যানেলে। যদি বৈধ চ্যানেলে টাকাটা যায় তাহলে সরকারি বা বেসরকারি কোনো পার্থক্য নেই। বৈধ চ্যানেলে গেলে ডলারটা সরকারের কোষায়, অর্থাৎ যে কোনো ব্যাংকই পাক, বাংলাদেশের কোনো ব্যাংক যদি হয় ব্যাংকে জমা হচ্ছে। কিন্তু আপনি যদি কোনো অবৈধ চ্যানেল ব্যবহার করেন, কাস্টমার কিংবা যারা আমরা সার্ভিস প্রোভাইডার আছে তারা যদি অন্য কোনো চ্যানেল ব্যবহার করে, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে কাস্টমার, বিদেশের ক্ষেত্রে। কাজে আপনার নৈতিকতাটা এখানে ইম্পর্টেন্ট, যে আপনি সঠিকভাবে বৈধ চ্যানেলে টাকাটা পাঠাচ্ছেন কিনা। এটা যারা আমরা সার্ভিস প্রোভাইডার তাদের উপরেও, তাদের সততার উপরে অনেকের নির্ভরশীল। আর দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাচ্ছি, যে সরকারি প্রতিষ্ঠান হওয়ার ফলে যে ডলারটা আপনি দিচ্ছেন বা যে কাস্টমাররা দিচ্ছে, এই ডলার তো গভর্নমেন্ট পাচ্ছেনই। আমরা যে কমিশন নেই, এই কমিশনের থেকে আমাদের এখানকার খরচ নির্বাহ করার পর যদি কোনো প্রফিট থাকে, কোনো লাভ থাকে, এটাও কিন্তু সরকারি কোষাগারে জমা হচ্ছে, যেটা বেসরকারি খাতে সরকারি এতে জমা হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এটা যিনি পাঠাচ্ছেন, যিনি ব্যবসাটা করছেন, তার খাতে জমা হবে। সেদিক থেকে তো অবশ্যই একটা পার্থক্য আছে, যে সরকারি চ্যানেলে পাঠালে আপনি কমিশন এবং মূল যে অর্থ দুটো জমা হচ্ছে সরকারি খাতে, কিন্তু প্রাইভেট খাতে এটা সম্ভাবনা কম। একটা কথা আমাকে ক্লিয়ার করুন, যে যখন সরকার কোনো একটা প্রবাসী $1000 রেমিটেন্স প্রেরণ করলো, সেই ক্ষেত্রে তার আত্মীয়র কাছে সে টাকাটা প্রেরণ করলো,
সরকার কিভাবে আসলে বেনিফিট হচ্ছে, আচ্ছা, দেশ কিভাবে বেনিফিট হচ্ছে? কাস্টমার এখানে ডলার দিচ্ছেন, আমরা যারা সার্ভিস প্রোভাইডার আছি, মানি রেমিটেন্স কোম্পানি আছি, তারা আমাদের পেইং এজেন্ট যিনি বাংলাদেশে আছেন তাকে বলে দিচ্ছি যে $1000 সমপরিমাণ টাকা ওনার আত্মীয়কে বা যাকে পাঠাচ্ছেন দিয়ে দেওয়ার জন্য, উনি টাকাটা পেয়ে গেলেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ডলারটা কী হচ্ছে? পেইং এজেন্ট যিনি, যেমন ধরেন সোনালী এক্সচেঞ্জের পেইং এজেন্ট সোনালী ব্যাংক, আমরা দিনের শেষে যত ডলার আমরা গ্রহণ করলাম সব ডলার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা করছে। সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা করলে সোনালী ব্যাংক ডেইলি ফরেন এক্সচেঞ্জের যত ট্রানজাকশন হয় এটা বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হয়। তো বাংলাদেশে যত ফরেন কারেন্সি জমা হবে যে কোনো ব্যাংকেরই হোক, একমাত্র কাস্টমারের এফসি অ্যাকাউন্টের ডলার ছাড়া সমস্ত ডলারের আলটিমেট ওনার হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। কাজে যখনই আপনি বৈধ চ্যানেলে একটা রেমিটেন্স করছেন, ডলারটা আলটিমেটলি সরকারি মালিকানায় চলে যাচ্ছে। কাজে পুরোটাই সরকারের জমা হচ্ছে। আর আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের যে আপনারা এড দিচ্ছেন পত্রপত্রিকা, সেখানে যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে সর্বোচ্চ বিনিময় হার এবং সর্বনিম্ন ফিতে সরকারি নিরাপত্তায় দেশে অর্থ পাঠান এবং দেশ মাতৃকার অর্থনৈতিক উন্নয়নে গর্বিত অংশীদার হন। মানে এটা যদি একটু ক্লিয়ার করেন এই বিষয়টা, যে এখানে যে আপনার বক্তব্যটা আমরা আসলে একটু মানে অল্প কথার মধ্যে অনেকগুলো বলার চেষ্টা করেছি এই জায়গায়। প্রথমত আমরা বলেছি যে এটা যুক্তরাষ্ট্রের একমাত্র সরকারি মালিকানাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থাৎ আর কোনো সরকারি আর্থিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে নাই, এটা আশা করি ক্লিয়ার। দ্বিতীয় হচ্ছে যে যেই মুহূর্তে আপনি সোনালী এক্সচেঞ্জের অর্থটা দিলেন, যেহেতু এটা মালিক রাষ্ট্র, সোনালী ব্যাংক তথা রাষ্ট্র মালিক, এই যে কোনো কারণে হোক যদি আদার কিছু ঘটে, কাস্টমার কিন্তু কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এটা গ্যারান্টেড বাই গভর্নমেন্ট। আপনি অবশ্যই টাকাটা পাবেন। ধরেন আমি একটা বাজে যে আমার এক এমপ্লয়ি একটা কাস্টমারের কাছ থেকে টাকা নিলেন, তারপরে এই টাকাটা যদি উনি না পাঠান, সিস্টেমে যদি এন্ট্রি না করেন, এমপ্লয়ি তো অবস্থায় শাস্তি হবে, কিন্তু কাস্টমার কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। গভর্নমেন্ট যে কোনোভাবেই হোক, মানে সোনালী এক্সচেঞ্জ যেভাবেই হোক, এটা পুনর্ভরণ করে দেবে। যে মুহূর্তে আমাদের কাছে আসবে অভিযোগ আসবে, আমরা এটা কাজেই আমরা বলি যে 100% সরকারি নিরাপত্তা, অর্থাৎ আপনি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একটা সময় প্রতিযোগিতায় পিছিয়ে ছিলাম, আমাদের কমিশন একটু বেশি ছিল, আমাদের এক্সচেঞ্জ রেট কম ছিল। এখন কিন্তু আমরা ভেরি মাচ কম্পিটিটিভ। ইভেন অনেক কোম্পানির চেয়ে আমাদের কমিশন এখন অনেক কম। আমরা মিনিমাম $2 থেকে শুরু করে সর্বোচ্চ $8। আপনি যদি $5 লাখ পাঠান, আপনি $8 বিনিময়ে টাকা পাঠাতে পারছেন। এই কারণে আমরা বলছি যে আমরা সর্বোচ্চ বিনিময় হার দিচ্ছি, সর্বনিম্ন কমিশন দিচ্ছি। তো তাই যদি হয় যে আমি একজন প্রাইভেট মানি রেমিটেন্স কোম্পানির সাথে যদি আমি কম্পিট করতে পারি, আমি যদি বেটার রেট দিতে পারি, কম কমিশন নিতে পারি, তাহলে আপনি কেন সোনালী এক্সচেঞ্জের সার্ভিস নেবেন না? এই দাবি আমার প্রবাসীদের কাছে, এটা আমি বোঝাতে চাইছি। কিন্তু ওই যে প্রাইভেট যে কোম্পানিগুলো আছে সেগুলো কি আপনাদের থেকে রেট কি বেশি এবং কমিশন কি বেশি? কমিশন কারো বেশি, মোরাললেস এখন বেশিরভাগ কোম্পানি আমাদের রেটটাই ফলো করেন। কমিশন কারো বেশি আছে আমাদের চেয়ে, রেট মোটামুটি একই রকম। ওইটা রেটটা বা কমিশনটা নির্ধারণ করে কি অ্যাকচুয়ালি? রেটটা নির্ধারণ হয়, অর্থাৎ পেইং এজেন্ট এই ডলারটা নিয়ে তো আমরা আমাদের পেইং এজেন্টকে দেই, তাদের রেটের সাথে আমাদের রেটটা নির্ভর করে। কারণ সোনালী এক্সচেঞ্জের পেইং এজেন্ট সোনালী ব্যাংক, আমাদের রেটটা নির্ভর করে মূলত সোনালী ব্যাংকের রেটের উপরে। আর কমিশনটা নির্ধারণ করি আমরা নিজেরা এখানে। আমরা জাস্ট এখানে একটা লোকাল বোর্ড আছে, আমাদের লোকাল বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে আমরা কমিশন ঠিক করি। তবে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে ভিন্নতা আছে, তাদের একাধিক পেইং এজেন্ট আছে। কোনো কোনো কোম্পানির হয়তো 10-12টা পেইং এজেন্ট, তারা অ্যাভারেজ করে বিভিন্ন ব্যাংকের রেটকে নিয়ে তারা অ্যাভারেজ করে একটা এক্সচেঞ্জ রেট তারা ঠিক করে, কিংবা ভিন্ন ভিন্ন ইয়েও দিতে পারে, যে এক এক ব্যাংকে এক এক রকম দিতে পারে। তো আমাদের রেট একটাই।
সেক্ষেত্রে যে আপনি নিরাপত্তার কথাটা বলছেন, এরকম কোনো আপনার অভিজ্ঞতা আছে যে নিরাপত্তার কোনো সমস্যা হয়েছে এরকম মানি এক্সচেঞ্জগুলোতে? আমি খুব গর্বভরে বলতে পারি যে সোনালী এক্সচেঞ্জ আজ পর্যন্ত কোনো রেমিটেন্স করে কোনো কাস্টমার ক্ষতিগ্রস্ত হয় নাই, এরকম কোনো রেকর্ড। যেহেতু আপনি 20 বছরে সোনালী এক্সচেঞ্জের কোনো রেকর্ড নাই যে কোনো কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবাসী কিরকম কোনো ঘটনা ঘটছে যে বেসরকারি বৈধ প্রতিষ্ঠানগুলো দ্বারা কোনো গ্রাহক প্রতারিত হয়েছে, এরকম কোনো কিছু আপনার জানা আছে যে এরকম ঘটনা ঘটছে? আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই না, তবে একাধিক ঘটনা আছে, একাধিক। আমরা আপনি জানেন যে আমাদের কর্পোরেট অফিস ছিল 211 ইস্ট 43rd স্ট্রিটে, এখানে কনসুলেট ছিল, বিমান ছিল, আমরা ছিলাম। এখানে ফার্স্ট সলিউশন নামে একটা মানি রেমিটেন্স কোম্পানি ছিল, এরা বহু লোকের টাকা নিয়ে চলে গেছে। এটা কোন দেশের কোম্পানিতে ছিল? এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বোধহয় ছিল, বিভিন্ন দেশের বিভিন্ন ইয়ের, কাছে। তারা নিয়ে চলে গেছেন। এই মাত্র কিছুদিন আগে কানাডায় একটা কোম্পানি, এটা একজন বাংলাদেশি ভদ্রলোক চালাতেন, বাবা ছেলে মিলে, এই মাত্র বছর 2 আগে ঘটনা। বহু কানাডিয়ান বাসীর টাকা মেরে দিয়েছে। ইংল্যান্ডে একটা মানি রেমিটেন্স কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, বহু মানুষের টাকা মেরে দিয়েছে। কাজে এটা অহরহ হচ্ছে, প্রতিদিন হচ্ছে এমন না, হয়তো বছর একটা হচ্ছে, 2 বছর একটা হচ্ছে। কাজে আমার অনুরোধ থাকলো যে যারা কাস্টমারদের প্রতি, প্রবাসীদের প্রতি, এটা খুব কষ্টার্জিত ডলার, এখানে আপনারা বুঝে শুনে দেখে শুনে পাঠান। যে দেশে এই কার্যক্রমটা যে দেশের সরকার অনুমোদন দেয়, সে দেশের নিয়ম কানুন এবং নির্ধারিত একটা অ্যামাউন্ট বা তার সিকিউরিটি মানির রেখেই দেশের রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী তাকে অনুমোদনটা দেওয়া হয় বিজনেস করার জন্য। সেই ক্ষেত্রে যারা যে গ্রাহকরা এই প্রতারণার শিকার হয়, তাদের কি ক্ষতিপূরণটা ওই রাষ্ট্রে দেওয়ার কোনো ব্যবস্থা করে না, এরকম কি মনে করেন? এটা অন্যান্য দেশের কথা আমি বাদ দিয়ে দিলাম, আমি আমেরিকার কথা বলি। আমেরিকায় আমি প্রায় 3-3.5 বছর কাজ করছি। তো এখানে আপনারা দেখেছেন যারা ব্যবসা করতে নামেন, তারাও কিন্তু ইউএসের বিধিগত সংস্থা যারা আছে তাদের পারমিশন নিয়ে ব্যবসা শুরু করে। তারপর একটা পর্যায়ে যদি ব্যবসা না চলে কিংবা উইলিংলি ব্যবসা বন্ধ করতে চান, সেক্ষেত্রে তারা ব্যাংকরাপসি করে না। তো অবশ্যই আমাদের সিকিউরিটি ডিপোজিট দিয়েই ব্যবসা করতে হয়, কিন্তু আপনার ইন্টেনশন যদি থাকে অন্য কিছু, তাহলে আসলে এটা প্রোটেকশন দেওয়া খুব কঠিন। যারা রেগুলেটর আছে তাদের পক্ষে কঠিন, আর কাস্টমার তো অবশ্যই বুঝতে পারবেন না। তো যখন ব্যাংকরাপসি করেন কিংবা উনি নিখোঁজ হন, তখন আসলে কারো কিছু করার থাকে না। তখন তার যে সিকিউরিটি মানি জমা আছে, ওই নির্দিষ্ট পরিমাণ সিকিউরিটি মানি যদি কোনো কাস্টমার ক্ষতিগ্রস্ত হন, যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রুফ সহ আবেদন করেন, ওখান থেকে ফেরত পাওয়ার কথা। এতটা হ্যাসেল অনেকেই করতে চান না, কিংবা যদি ওই সিকিউরিটি ডিপোজিট দিয়ে এই টাকাটা কাভার না হয়, সেক্ষেত্রেও তখন রেগুলেটর কিন্তু অসহায়। তো এটা পাওয়ার আছে, বিধান আছে যে সিকিউরিটি ডিপোজিট যেহেতু থাকে, ওই পর্যন্ত টাকা রেগুলেটররা দিয়ে দেওয়ার কথা। আপনারা এখন কি ভাবে টাকা প্রেরণ করার সুযোগ দিচ্ছেন গ্রাহকদের, কি সেবা দিচ্ছেন? কি দেশে এখান থেকে টাকা পাঠানোর পর গ্রাহকরা কিভাবে সেটা পাচ্ছে? কি আপনাদের সোনালী ব্যাংকের মাধ্যমে নাকি অন্যান্য ব্যাংকের মাধ্যমেও, বা কিভাবে সেটা? আমরা বাংলাদেশের সর্বত্র যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাই। এর বাইরে সোনালী ব্যাংকের 1205টা ব্রাঞ্চ আছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা জায়গায় সোনালী ব্যাংকের ব্রাঞ্চ আছে। আমরা সোনালী ব্যাংককে ক্যাশ পিক আপ দিই, এবং ক্যাশ পিক আপের টাকা যাদের অ্যাকাউন্ট নাই তারা যদি ক্যাশ পিক আপ করেন, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে, অর্থাৎ আমরা দিনের শেষে যে রেমিটটা করি, টাকাটা যখন আমরা ট্রান্সমিট করি, টাকা তো না, জাস্ট ইনফরমেশন ট্রান্সমিট করি, তো তখন ধরেন রাত 9টায় করলে বাংলাদেশে তখন ভোর 7টা, 3 ঘন্টা 4 ঘন্টা পরে 10টা ব্যাংক খুলে 11টার মধ্যেই কিন্তু ক্যাশ পিক আপের টাকাটা পেয়ে যাচ্ছে কাস্টমার। এর বাইরে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে যারা পাঠান, তারাও একই সময় পেয়ে যাচ্ছে টাকা, জাস্ট 1-2 ঘন্টার পার্থক্য হতে পারে। 10টা থেকে ক্যাশ পিক আপ অ্যাভেলেবল হলে অ্যাকাউন্টের টাকা হয়তো 12টা থেকে অ্যাভেলেবল হয়। অর্থাৎ সেম ডেতে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাক বা না থাক, ক্যাশ পিক আপ এবং অ্যাকাউন্টে টাকা কাস্টমার পেয়ে যাচ্ছে। অন্যান্য ব্যাংকে আমরা বাংলাদেশ ব্যাংকের একটা নেটওয়ার্ক আছে, BFTN বলে এটার মাধ্যমে ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন হয়। 48 ঘন্টার মধ্যে ফরেন রেমিটেন্সের টাকা কাস্টমার অ্যাকাউন্টে জমা হতে বাধ্য। এটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার,
এবং এটা খুব কঠোরভাবে পরিপালন করা হয়। প্রত্যেকটা ব্যাংক এ বিষয়ে অ্যালার্ট। কাজেই যে কোনো ব্যাংকে যে কোনো অ্যাকাউন্টে যে কোনো জায়গায় বাংলাদেশের সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে কাস্টমার টাকা পেয়ে যাচ্ছে। আর ক্যাশ হলে তো এটার সাথে সাথেই ক্যাশ পিক আপ হলে 2 থেকে 3 ঘন্টা। এটা কি সরকারি বেসরকারি সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য। আচ্ছা, আরেকটা আদর ভাই, বাংলাদেশে আপনি শুনবেন যে আপনাদের হলমার্ক কেলেঙ্কারি সহ কিছু ঘটনা, কয়েকটা ব্যাংকের ঘটনাগুলো ঘটছে, এগুলো কি আপনাদের উপরে কোনো প্রভাব পড়ছে কিনা এই যে ব্যবসা আপনাদের টাকা রেমিটেন্সের ক্ষেত্রে, যে ব্যাংকের সব কেলেঙ্কারিগুলো? না, সোনালী এক্সচেঞ্জের ব্যবসার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেনি। তবে সোনালী এক্সচেঞ্জের গ্রাহকের কনসার্ন, তারা কাউন্টারে এসে জিজ্ঞেস করেছেন। যারা এখানে আসেন তারা আসলে সোনালী এক্সচেঞ্জ, সোনালী ব্যাংক উভয়কে ভালোবাসেন। তো ভালোবাসার কারণে, দেশকে ভালোবাসার টানেই যখন কোনো অনিয়ম আমরা দেখি, আমরা সোচ্চার হয়ে কথা বলি। সেই হিসেবে অবশ্যই তারা বলেছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এটা করার জন্য। এটা মাত্র গুটি কয়েক লোকের কারণে এই ঘটনা ঘটছে এবং এখান থেকে সোনালী ব্যাংক উঠেও দাঁড়িয়েছে, ঘুরেও দাঁড়িয়েছে। আমরা চাই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটুক। এবং সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান কিছুদিন আগেই আমেরিকা ঘুরে গেছেন। এখানে উনি কমিউনিটি মিটিংয়ে খুব দৃঢ়কণ্ঠে বলে গেছেন যে সোনালী ব্যাংকে আর এই ঘটনা যাতে না ঘটে এই ব্যবস্থা। গ্রাহক এই বিষয় নিয়ে প্রস্তাব করছে, তারা কনসার্ন করেছে। আরেকটা বিষয় যে শোনা যায় যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে যে কিছু কিছু ব্যাংকে যখন গ্রাহকরা টাকা তুলতে যায়, বিদেশ থেকে যখন টাকা যায়, সেখানে কয়েকটা কিছু কিছু ব্রাঞ্চ যে গ্রাহকদেরকে বিভিন্নভাবে একটু দেরি করার বা একটু টাকা আসে নাই, ক্যাশ নাই, এই ধরনের কথাবার্তা শোনা যেত। এখন কি আপনাদের এই ধরনের কোনো অভিযোগ আসছে বাংলাদেশ থেকে, বা গ্রাহকরা আপনাদের কাছে কোনো অভিযোগ করছে কিনা যে টাকাটা 48 ঘন্টার মধ্যে বা ক্যাশ পিকআপের ক্ষেত্রেও এরকম কোনো প্রতিবন্ধকতার কোনো খবর আপনাদের কাছে আছে? একটু আগে আমি একটা প্রসঙ্গ বলেছি যে আগে মাঝে মাঝে কমপ্লেন আসতো, টাকা পায় নাই, কিন্তু এখন কিন্তু ওইভাবে কমপ্লেন আসে না। বাংলাদেশ ব্যাংক সহ প্রত্যেকটা ব্যাংক ফরেন রেমিটেন্সের ব্যাপারে অত্যন্ত সজাগ এবং অত্যন্ত কঠোর। সোনালী ব্যাংকের কথাই আমি উদাহরণ দিয়ে বলি যে শুধুমাত্র ফরেন রেমিটেন্সের টাকা দেওয়ার ক্ষেত্রে গাফিলতির কারণে যত লোক সাসপেন্ডেড হয়েছে, অন্য কোনো কারণে সোনালী ব্যাংক এত এমপ্লয়িকে সাসপেন্ড করেনি। কাজে একটা সময় শোনা গেল, এখন অবশ্যই নাই বললেই চলে, একেবারে নাই আমি বলবো না, তবে আমি বলবো প্রায় শূন্যের কোঠায় ফরেন রেমিটেন্স। আর সার্ভিসের ক্ষেত্রে যদি বলেন, আমি অবশ্যই বলবো সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই এখনও পার্থক্য রয়ে গেছে বেসরকারি ব্যাংক এবং সরকারি ব্যাংকের মধ্যে। এটার যথাযথ কারণও আছে। অ্যাটিচিউড তো অবশ্যই, তার উপরেও আমি যে একটা জিনিস আমি সম্মানিত গ্রাহক, সোনালী ব্যাংক এবং সোনালী এক্সচেঞ্জ প্লাস প্রবাসী সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে প্রাইভেট ব্যাংক সার্ভিস দেয় কোটি কয়েক মানুষ, সরকারি ব্যাংক সার্ভিস দেয় বহু মানুষ। সোনালী ব্যাংক শুধুমাত্র 35টা সার্ভিসের মধ্যে 28টা সার্ভিস ফ্রি সার্ভিস দেয় সরকার। দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ছাত্রবৃত্তি, উপবৃত্তি, এগুলো অন্যান্য ব্যাংকে নেই। এগুলো তো অন্য ব্যাংকে নাই, প্রাইভেট ব্যাংকে নাই। তাদের উপর প্রেশারটা বেশি থাকে, তো স্বভাবতই প্রেশার বেশি থাকে। বেশি থাকার ফলে সার্ভিসটা ওই পর্যায়ে সময় লাগবে। তো এখন যেটা হচ্ছে যে টেকনোলজি সবার কাছেই গেছে, সরকারি ব্যাংকগুলো এখন খুব টেকনোলজির দিকে খুব মনোযোগ দিয়েছেন। অচিরেই হয়তো সবগুলো ব্রাঞ্চই পুরোপুরি কম্পিউটারের আওতায় চলে আসবে। এটা আসলে পরে এখনও করছেন, কিন্তু পুরো কার্যক্রমটা না, ভিন্ন ভিন্ন কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে করছেন। এখন পুরো কার্যক্রমটা যখন কম্পিউটারের মাধ্যমে আসবে, কম্পিউটারে চলে, নেটওয়ার্কিংয়ের আওতায় আসবে, তখন সার্ভিস অবশ্যই ভালো হবে। এই সমস্যাটা থাকবে না, এই সমস্যা থাকবে। অথবা আমরা একটা ছোট্ট টেবিলিতে যাবো, বিরতি পর আবার আমরা ফিরে আসবো। দর্শক সংগ্রহের টেবিলিতে বিরতি পর আবার আমরা ফিরে আসবো আজকে আলোচনা। সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি।
রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ, বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট, সুইট B1, রোনেক্স, NY 10451, ফোন 718-639-6600। Information technology. IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving problem, thinking, and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI, in business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, total IT solution. Our services: web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47 73rd Street, Newark, USA. Concord IT Development, total IT solution. নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রঙ্কসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। Welcome to Apple Auto Body Repair, proudly providing expert auto repair and maintenance services to customers from the 5 boroughs of New York City. Our certified technicians are here to provide you with the highest level of automotive service. We also take the time to explain every job. You can be rest assured that our technicians have been trained to repair your vehicle, no matter what the age and what the model. The first time and always use the right part for your car. We are a full service shop and can handle both your car's basic requirements and ultimate performance needs. We also do New York State inspections, and we also have unibody specialists available. From batteries to brakes to tune-ups, to all general repairs and auto body repairs, come to Apple Auto Body today. We are located on 6115 32nd Avenue, Woodside, New York 11377. দর্শক বিরতি আবার আমরা ফিরে আসলাম আজকের অনুষ্ঠানে। আজ আমাদের অতিথি সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ আতাউর রহমান। আতাউর, আবার আপনাকে স্বাগত। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে গ্রাহক সেবা নিয়ে, অ্যাকচুয়ালি আপনি সরকারি বেসরকারি পার্থক্যগুলো বলছিলেন। আরেকটা কথা প্রায় শোনা যায় যে হুন্ডির মাধ্যমে টাকা প্রেরণ করা হয় এবং হুন্ডির অনেক যথেষ্ট ঝুঁকি থাকে। হুন্ডি যে টাকা প্রেরণ করে তার ওই টাকাটা তার নিকটার থেকে নাও যেতে পারে। আসলে এই বিষয়টা যদি আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ শাকাত ভাই। এটা আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন বিষয়। এই বিষয়টাই আসলে সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত। হুন্ডির
দুটো দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আপনি যেটা উল্লেখ করেছেন যে নিরাপত্তা। হুন্ডি যিনি করেন তিনি ইন্ডিভিজুয়াল একটা লোক করেন, কিংবা হতে পারে প্রতিষ্ঠানে জড়িত, প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা কমই হয়, একজন ব্যক্তি করছেন। কাজে আপনি আপনার কষ্টার্জিত ডলারটা একজনের হাতে তুলে দিচ্ছেন এবং পুরোপুরি তার উপরে নির্ভর করছে আপনার এই টাকাটা ঠিকমতো আত্মীয় স্বজন বা স্বজন যাকে পাঠাচ্ছেন উনি পাবেন কিনা। এটা ঠিক যে হুন্ডি যত দ্রুত টাকাটা আপনার স্বজনের কাছে পৌঁছে দিতে পারে, কোনো প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান এত দ্রুত পারে না, কারণ তিনি একটা সিস্টেম মেনে টাকাটা প্রয়োগ করেন। হুন্ডির ক্ষেত্রে কোনো সিস্টেম নেই। আপনি এখন ডলার দিলেন, উনি ঢাকার যে পেইং এজেন্ট তার কাছে টেলিফোনে বলে দিচ্ছেন যে আপনি মুখে এত টাকা দিয়ে দেবেন, টাকা দিয়ে 5 মিনিটে দিয়ে দেবেন, কিন্তু এখানে চলে দেবেন। আপনি টাকাটা ওখানে নিশ্চিত করে যদি আসেন, আপনি নিশ্চিত হলেন। যদি ওই টাকাটা তাকে দিয়ে আসেন, তাহলে উনি ঠিকমতো পাঠাবেন কিনা, পাবেন কিনা, কিংবা পরের দিন যখন টাকা নিতে যাবে ততদিন ওই ব্যক্তি আসেন কিনা, এই বিষয়গুলো থাকে। আর সবচেয়ে বড় যে দিকটা, যে হুন্ডির টাকাটা আসলে হচ্ছেটা কি, যারা বৈধ চ্যানেলে টাকা আমরা পাঠাচ্ছি তারা তো সরকারি কোষাগারে ডলারটা জমা দিচ্ছে, কিন্তু হুন্ডির টাকা কি হচ্ছে, এটা সবারই ভাববার বিষয়। কারণ দেশে যারা আমরা আছি তারা দেশকে নিয়ে যত না ভাবি, যত না ভালোবাসি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভালোবাসেন আপনারা যারা বাইরে আছেন। তো এই যে হুন্ডির টাকা আপনি কাউকে দিলেন, ওখানে স্বজন টাকা পেয়ে গেল, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনি বেশি টাকাই পাচ্ছেন, কিন্তু এই ডলারটা নিয়ে কী হচ্ছে, এটা কিন্তু খুব ভাবনার বিষয়। এই ডলারটা কী হয়? এই ডলারটা স্মাগলিংয়ের কাজে ব্যবহার হয়, মাদকের কাজে ব্যবহার হয়, অবৈধ অস্ত্র কেনার কাজে ব্যবহার হয়। তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? এটা তো বাংলাদেশেই কোনো কেউ না কেউ ব্যবহার করছে। মাদক যাদেরকে আমরা টাকা দিয়ে লালন পালন করছি, যাদের স্বজনদের, আমাদের আত্মীয় স্বজন, তারাই তো কেউ না কেউ এই মাদকের ছবলে পড়বে। অবৈধ অস্ত্রও আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, কিংবা চোরাচালান, এটাও দেশের জন্য ক্ষতিকর। তাহলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের স্বজন। তো আমার একটা অনুরোধ সকল প্রবাসীদের কাছে, যে আপনারা যে সার্ভিস প্রোভাইডারই সার্ভিস নেন না কেন, যার মাধ্যমে টাকাটা পাঠান না কেন, অবশ্যই এনশিওর করবেন টাকাটা যেন বৈধ চ্যানেলে যায়। কারণ হুন্ডিতে সাময়িকভাবে আপনি যদি লাভবানও হন, মাত্র কয়েক টাকা লাভবান হন, শুধু প্রসারী লস কিন্তু অনেক 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 বেশি। এই জিনিসটা যদি মাথায় রাখেন, তাহলে হুন্ডি ব্যবসা দিকে কোনোভাবেই যাওয়া উচিত না, এবং সবাই একটু ভাববেন, এটাই আমার অনুরোধ। আপনি জানেন যে বাংলাদেশ এই বর্তমান সরকার আমাদের ডিজিটাল বাংলাদেশের স্লোগান নিয়ে সরকার কার্য পরিচালনা করছে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে গ্রামে গঞ্জে সর্বত্র অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে কাজ করছেন, পুরোটা কি আসলে ডিজিটালের আওতায় আসছে? এবং সেই সুবিধাটা আপনারা যে এখান থেকে যে সেবাটা উন্নত দেশ থেকে যে সেবাটার আশ্বাস দিচ্ছেন, এবং উন্নত এখানে সবাই যারা এই দেশে আছেন তারা সবাই উন্নত মন মানসিকতা, উন্নত দেশের বাসিন্দা, উন্নত সেবা নিচ্ছে এখানে, তারা অবশ্যই দেশেও সেই উন্নত সেবাটা প্রত্যাশা করে। অবশ্যই সেটার মধ্যে আপনি এখানকার যে প্রত্যাশা, গ্রাহকদের প্রত্যাশা, সেটাকে আপনি পূরণে সমর্থ হচ্ছেন? দেখুন, উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ কিংবা কম উন্নত দেশের মধ্যে সর্বত একটা পার্থক্য থাকবে। কাজে উন্নত দেশের যে টেকনোলজি, এটাকে হয়তো একেবারে প্যারালাল আঙ্গিকে পৌঁছানো সম্ভব হয়নি, তবে বাংলাদেশ টেকনোলজিতে অনেক অনেক বেশি অগ্রগামী এখন, এবং খুব দ্রুত এটা সর্বত্র করার চেষ্টা করা হচ্ছে গ্রামে গঞ্জে। এই গভর্নমেন্ট আসার পরে আপনারা খেয়াল করেছেন, বিশেষত টেকনোলজির ক্ষেত্রে, ডিজিটালাইজড ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন আছে। এর ফলে বেসরকারি তো অবশ্যই, সরকারের সর্বখাতে এখন এই টেকনোলজির ছোঁয়া পেয়েছে। আমাদের ব্যাংকগুলো, সরকারি ব্যাংক যারা পিছিয়ে ছিল কম্পিউটারের ক্ষেত্রে, নেটওয়ার্কের ক্ষেত্রে, তারা কিন্তু এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। এবং সোনালী ব্যাংকের 1205টা ব্রাঞ্চ, আমার ধারণা মানে 1 বছরের মধ্যে তারা অনলাইনে আওতায় এসে যাবে। এখনো কিছু বাকি আছে, কিছু বাকি, কি পরিমাণে? ম্যাক্সিমাম হয়ে গেছে অনলাইনের আওতায়, মানে পুরোপুরি অনলাইন, রিয়েল অনলাইন যেটা বলে
এর আওতায় অর্ধেকের বেশি ব্রাঞ্চ হয়ে গেছে এবং পুরোপুরি যদি হয়ে যায় এটা একটা মিরাকল। কারণ একজন ধরেন বরিশালের একজন মানুষ এখানে টাকা জমা দিলেন, পঞ্চগড়ে উনি অ্যাকাউন্টে টাকা ওখানে মুহূর্তের মধ্যেই গিয়েছেন, জমা হয়ে যাচ্ছে। এটা আসলে বাংলাদেশের জন্য মিরাকল। এটা হতে যাচ্ছে। আর যারা অনলাইন ব্যাংকিং আছে এখানে যেমন একজন গ্রাহক তার ব্যাংকে কত টাকা আছে সে অনলাইনে দেখতে পাচ্ছে তার কম্পিউটারে, সেই কি বাংলাদেশের কি একই সিস্টেমে তার অনলাইন রিয়েল অনলাইন যখন হবে তখন অবশ্যই উনি দেখতে পাবেন। এখানে বসে আপনি দেখবেন, এখান থেকে যে এখানে বসে টাকাটা কখন গেল তার অ্যাকাউন্টে গিয়ে কখন জমা হলো এটা দেখতে পাবেন। সেই সিস্টেমটা অলরেডি হতে যাচ্ছে। এখন কত পার্সেন্ট? এখনো বেসরকারি ব্যাংক আমার জানা মতে মাত্র 3-4টা ব্যাংকে রিয়েল অনলাইনে গেছে। আমি বারবার বলছি রিয়েল অনলাইন, কারণ অনেকেই আমরা অনলাইন ব্যাংকিং করছি, কিন্তু যেমন বললেন যে আমি এখানে বসে আমার অ্যাকাউন্ট দেখবো, এটা এই সুবিধাটা নাই। ওই জন্য রিয়েল বলছে, রিয়েল হলে সেটা দেখা যাবে। হ্যাঁ, তো এটা সব ব্যাংকে হতে যাচ্ছে, খুব বেশি সময় লাগবে। আরেকটা যে বললেন এখানে যে এটিএম এর যে সুবিধাটা, বাংলাদেশে কি সুবিধাটা আছে? হ্যাঁ, এটিএম এখন রেমিটেন্সটা কি এটিএম এর মাধ্যমে নেওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, সবাই এখন এটিএম থেকে, যারা এটিএম কার্ড ব্যবহার করেন, ইস্যু করেছেন ব্যাংক থেকে, সবাই টাকা নিতে পারেন অ্যাকাউন্ট থেকে। আপনার অ্যাকাউন্টে জমা হলে আপনি অটোমেটিক্যালি এটিএম থেকে টাকা নিতে পারেন। এই এটিএম এর সেবাটা কি শহর কেন্দ্রিক না গ্রাম পর্যায়ে, যেখানে আপনাদের ডিজিটাল সিস্টেমের আওতায় আসছে সেখানে কি এটিএমটা আসলে এখনো শহর কেন্দ্রিকই? কারণ বেসরকারি ব্যাংকের শাখাগুলো আপনি জানেন প্রায় শহর ভিত্তিক, শুধুমাত্র গ্রামের সরকারি ব্যাংকের শাখা আছে। সোনালী কৃষি, বিভিন্ন ব্যাংক আছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, কৃষি ইত্যাদি ব্যাংক আছে। শহরের গ্রামের লোকজনের কাছে এটিএম এর সার্ভিসটা এখনো আমার ধারণা খুব সীমিত পর্যায়ে গেছে। কিন্তু যখন অনলাইন হবে তখন হয়তো সবাই মিলে কনসোর্টিয়ামের মধ্যে, যেমন এখানে একটা এটিএম দিয়ে আপনি যে কোনো ব্রাঞ্চের যে কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা দিতে পারেন। তো যখন ইন্টার ব্যাংক এই আদান প্রদানটা হবে তখন যে কোনো জায়গায় তুলতে পারবেন। 5টা ব্যাংক মিলে যদি একটা এটিএম মেশিন বসায় তাহলে তুললেন। আরেকটা বিষয় আমিও মাঝে মধ্যে এরকম খবর পাই যে বিভিন্ন যেখানে আপনাদের সোনালী এক্সচেঞ্জের শাখা নেই বা বিভিন্ন মানি এক্সচেঞ্জগুলো নেই বাংলাদেশে, ওই যে এলাকায় এই সব এক্সচেঞ্জগুলো নেই সেই এলাকার লোকজন কীভাবে টাকা ব্যয় করতে পারে? তাদের কি আপনারা সেই ধরনের ভরসাটা দেওয়ার কোনো চেষ্টা করছেন কিনা, যে কীভাবে তারা আপনাদের শাখা খোলার মতো সেই জায়গা বা যে পরিমাণ প্রবাসী থাকা দরকার, যে পরিমাণ আপনাদের ইনকাম হওয়ার দরকার একটা ব্রাঞ্চে গেলে সেই জায়গায় না গেলেও কিন্তু ওইখানে সীমিত সংখ্যক বাঙালিকে সেবা দেওয়ার জন্য আপনাদের কোনো প্রচেষ্টা আছে? আমরা কিন্তু সেবা দিচ্ছি। এখানকার একটা ব্রাঞ্চ করতে গেলে আমাদের লাইসেন্স নিতে হয়, সিকিউরিটি ডিপোজিট দিতে হয়, একটা ব্রাঞ্চ খুলতে হবে, একজন লোক মিনিমাম একজন লোকের প্রয়োজন হয়। তো সব মিলিয়ে আমরা কস্টটা অ্যানালাইসিস করি। যদি আমাদের মনে হয় যে না ঠিক আছে এটা করা যাবে তাহলে তো অবশ্যই আমরা করি বা চেষ্টা করি বা আরও করা উচিত। কিন্তু সোনালী এক্সচেঞ্জ কিন্তু প্রায় সব স্টেটে এই সার্ভিসটা দিয়ে থাকছেন সীমিত আকারে। যেমন আমি বলছি যে ফ্লোরিডায় একজন আছেন, উনি যদি আমার এখানে চেক মেল করেন বা মানি অর্ডার পাঠান, আমি তো তার রেমিটেন্স করছি। ওটা কীভাবে দেবে সে? মানে অনলাইন থেকে আপনার অ্যাড্রেসটা নিয়ে ওইভাবে ডাকে? অ্যাড্রেস তো অবশ্যই আমাদের অনলাইনে আছে। উনি জাস্ট চেক লিখবেন একটা সোনালী এক্সচেঞ্জের নামে, আমাদের এখানে পাঠাবেন যে কোনো ব্রাঞ্চে, কার কাছে টাকা পাঠাতে হবে এবং ওনার ডিটেলসটা নিয়ে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি এখানে পাঠাবে চেক। হ্যাঁ অবশ্যই, কারণ ডলারটা তো আমাকে পেতে হবে, সোনালী এক্সচেঞ্জে তো পেতে হবে। সোনালী এক্সচেঞ্জ ডলারটা তার অ্যাকাউন্টে জমা করার পরেই ওনার যিনি বেনিফিশিয়ারি, ওনার যে ডিটেলস আছে এখানে টাকা পাঠিয়ে দিয়ে আমরা ওনার মানি রিসিপ্ট ওনার এতে পাঠিয়ে দিচ্ছি, সেগুলোতেই ওনার মেলিং অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি। কাজে আমরা যে একেবারে সার্ভিস দিচ্ছি না তা কিন্তু না, আমরা সার্ভিস একটু ক্লিয়ার করে বলেন। এটা সে জানে না, কিন্তু আপনাকে আপনার এখানে সে পাঠাবে, অ্যাকচুয়ালি সে কীভাবে জানবে, কীভাবে এটা পাঠাবে, সে কীভাবে আবার নিশ্চিত হবে যে তার টাকাটা আপনারা পেয়েছেন এবং সেটা সেখানে প্রেরণ করেছেন ইত্যাদি? আমি আর একটু বলি, সবার এতেই বলি, ক্লিয়ার করে বলি, তাহলে আপনার কথা শুনতে যে যে স্টেটে সোনালী এক্সচেঞ্জের ব্রাঞ্চ নেয় তারা করেন কি, সোনালী এক্সচেঞ্জের নামে একটা চেক ইস্যু করবে, ওনার যে পার্সোনাল চেক বা ক্যাশিয়ার চেক যাই হোক অথবা মানি অর্ডার সোনালী এক্সচেঞ্জের নামে ইস্যু করবেন, সোনালী এক্সচেঞ্জে পাঠাবেন এই ইনফরমেশান দিয়ে যে এই টাকাটা সোনালী এক্সচেঞ্জ কোথায় পাঠাবে, বাংলাদেশে ওনার যে বেনিফিশিয়ারি উনি যার কাছে পাঠাতে চান তার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আলাদা সাদা কাগজে লিখে দেবে, যে কোনো সাদা কাগজ
প্রাপকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, এটা পাঠালেন। আমরা চেকটা আমাদের অ্যাকাউন্টে জমা করার পরে যখন জমা হয় তারপর দিন আমরা রেমিটেন্সটা করে ফেলি। যেদিন আমরা রেমিটেন্স করি তা ওই দিনই রেমিটার যিনি অর্থাৎ যিনি টাকা পাঠাচ্ছেন তার মেইলিং অ্যাড্রেসে আমরা কিন্তু মানি রিসিপ্টটা মেল করে দিচ্ছি, আর টাকাটা যথারীতি চলে যাচ্ছে। সোনালী ব্যাংক যদি হয় তাহলে ওই দিনই যাচ্ছে, অন্য ব্যাংক হলে পরের দিন যাচ্ছে। কিন্তু অর্থাৎ এই যে কথাটা আপনি বললেন, এটা কিন্তু আপনাদের কোথাও কি প্রচারণ বা অনলাইনে এই বিষয়গুলো আছে? না, অনলাইনে আমি বলতে পারি না। আমি বলছি যে আমি খুব সীমিত আকারে সার্ভিসটা দিয়ে থাকি আমরা, কারণ আমেরিকার আইন বলে যে আমি যে স্টেটে মানে প্রত্যেকটা স্টেটে লাইসেন্স নিয়ে তাদের ব্যবসা করার কথা। আমাদের সুবিধা আছে, কেবলমাত্র সোনালী এক্সচেঞ্জের এই সুবিধাটা আছে যে আমাদের যারা বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট আসেন তারা বেশিরভাগ নিউ ইয়র্ক হয়ে কিংবা ক্যালিফোর্নিয়া হয়ে ঢোকেন, এবং যেহেতু নিউ ইয়র্ক হয়ে ঢোকেন অনেক মানুষ আছে আমাদের পুরনো কাস্টমার, তারা বিভিন্ন স্টেটে ছড়িয়ে গেছে। তো যেহেতু আমার কাস্টমার নিউ ইয়র্কে ছিল, এতে গেছেন, আমি সার্ভিসটা দেই এবং রেগুলেটর আমার খুব একটা আপত্তি করেন এটাকে। কিন্তু আমি যদি একটা নতুন কোম্পানি হতাম, আমি লাইসেন্স ছাড়া যদি টেক্সাসের একজন কাস্টমারকে সার্ভিস দিতাম, টেক্সাস স্টেট যদি বলে যে তুমি কেন এই সার্ভিস দিচ্ছ, তুমি পারো না, তাহলে কিন্তু আমার বাধ্যতা বন্ধ করতাম। কিন্তু আমি যেহেতু আমার কাস্টমার যেহেতু নিউ ইয়র্ক হয়ে ঢুকছেন, দেখা যাচ্ছে 80% লোক নিউ ইয়র্ক হয়ে গেছেন এবং আমাদের পুরনো কাস্টমার, এই সুবাদে আমরা সীমিত আকারে সার্ভিসটা মোটামুটি সবগুলো স্টেটে দিতে পারছি। এটার কোনো অ্যামাউন্ট নির্ধারিত আছে যে এত বেশি করা যাবে না, এরকম কোনো কিছু না, যে কোনো অ্যামাউন্টে আপনি কিন্তু আপনারা যদি এই জিনিসটা হলে যে আপনারা যদি অনলাইনে আপনাদের সোনালী এক্সচেঞ্জে অনলাইনে যদি এই ধরনের কিছু ইনফরমেশন দিয়ে দেন, এটা অনলাইনে পারছি না আমরা, এটা আইনগত জটিলতার কারণে আমরা পারছি না। যেমন আপনাকে বলেছি আমি এর আগে যে অনলাইনে সার্ভিসটা আমরা সবার জন্য দিতে পারছি না, কারণ এটা যেখানে যেখানে লাইসেন্স আছে আপনাদের মাত্র ব্রাঞ্চ আছে, কিন্তু চেক কিংবা মানি অর্ডারের সার্ভিসটা আমরা সীমিত আকারে প্রায় সব স্টেটে দিচ্ছি। ওইটা মানে এখন পর্যন্ত রেগুলেটরদের কোনো হয়নি, দুই একবার বলার চেষ্টা করেছেন, আমরা যখন বুঝিয়েছি যে আমাদের কাস্টমার সে অন্য স্টেটে মুভ করেছেন, আমি এই সার্ভিসটা তাকে দিচ্ছি, কারণ আমাদের এটা সরকারি প্রতিষ্ঠান, আমাদের একটা দায়বদ্ধতা আছে আমাদের কমিউনিটির লোকের প্রতি, বাংলাদেশি প্রবাসীদের প্রতি। কারণ সোনালী এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয়েছে সার্ভিস দেওয়ার জন্য, প্রফিটটা মুখ্য উদ্দেশ্য ছিল নাই, এখনও নেই। কাজে আমাদের এই যুক্তিটা তারা গ্রহণ করেছে, রেগুলেটররা খুব একটা আপত্তি করে। যারা টাকা এখান থেকে মানি পাঠায়, রেমিটেন্স প্রেরণ করে, তাদের কি কি প্রয়োজন? আপনার যখন একজন কাস্টমার আসবে যে সে তার আত্মীয় কাছে বা দেশে টাকা পাঠাবে, তার কি কি প্রয়োজন? একজন লোক যখন আসেন কাউন্টারে, এখানকার আইন বলে যে আপনি তার আইডি দেবেন। তো আমাদের কাস্টমার তো প্রায় রিপিটেটিভ কাস্টমার এবং পরিচিত লোকজন সব, আইডি দেখে আপনি এন্ট্রি দেবেন যে উনি যে ইনফরমেশনগুলো দিলেন, নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার, এটা যথার্থ কিনা, এখানকার আইন হচ্ছে এটা। তো সাধারণত আমরা যারা আসেন অনেক ক্ষেত্রে $2000 পর্যন্ত কোনো ডকুমেন্ট রাখার প্রয়োজন হয় না। 2000 পর্যন্ত 2000-এর বেশি যখন হবে তখন আপনাকে আইডি কপি দিতে হবে। 3000-এর বেশি যদি আপনি রেমিট করেন তাহলে আইডি এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিতে হবে। 3000-এর বেশি হলে $3000 বেশি যদি হয় তাহলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার তো আমরা যেহেতু খুব ছোটো কোম্পানি, সবাই আমরা মানি রেমিটেন্স কোম্পানি যারা করি, আমেরিকার এর তুলনায় আর্থিক সাম্রাজ্যে আমরা আসলে খুব ক্ষুদ্রই। সোশ্যাল সিকিউরিটি নাম্বার ভেরিফাই করার মেকানিজম আমাদের প্রায় কোনো কোম্পানির নাই বললে চলে, সেক্ষেত্রে আমরা সোশ্যাল সিকিউরিটি কপি রাখি, ফটোকপিটা রাখি, আইডি এবং সোশ্যাল সিকিউরিটি কপি। একবার দিয়ে ফেললে আর এটা থাকলো যতদিন পর্যন্ত আইডি এক্সপায়ার না করছে, দ্বিতীয়বার 3000-এর উপরে যত অ্যামাউন্টই আপনি যত পাঠান এটা আছে। আর একটা কোম্পানির এক রকম একটা লিমিটেশন আছে যে আপনি $25,000 বেশি বা $50,000, $1 লাখ যখন পাঠাচ্ছেন তখন সোর্স অফ ফান্ড সম্পর্কে আমরা নিশ্চিত হয়। এটা একটা কোম্পানি একভাবে তাদের এটা ঠিক করেছেন, ব্যবসায়িক এটা নীতিমালাটা ঠিক করেছেন। আমরা যেমন $25,000 বেশি যখন হয় তখন আমরা সোর্স অফ ফান্ড সম্পর্কে জিজ্ঞেস করি কাস্টমারকে, টাকাটা কোথেকে আসছে। যদি ব্যাংক অ্যাকাউন্টে থাকে তাহলে একটা স্টেটমেন্ট চাই ব্যাংকের, হ্যাঁ। কিংবা যদি আরও বেশি টাকা হয় তাহলে আমাদের তো আসলে অনেক বড় বড় টাকাও যায়,
যখন 2 লাখ 3 লাখ 5 লাখ ডলার যখন যদি পাঠান, সেক্ষেত্রে আমাদের আইডি সোশ্যাল সিকিউরিটি তো অবশ্যই, এর সাথে ব্যাংক স্টেটমেন্ট, সোর্স অফ ফান্ড সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ইনকাম ট্যাক্সের একটা কপি, কিংবা পে স্ট্যাব, কিংবা যদি উনি কোনো বাড়ি বিক্রি করেন বা কোনো ইন্স্যুরেন্স থেকে ক্লেম পান, এই ধরনের একটা কাগজ যদি দেন আমরা যে কোনো অ্যামাউন্ট পাঠাতে পারি। তাদের একটা বিষয় যে যারা ধরেন আনডকুমেন্টেড লোক তো এখানে অনেক রয়েছে বিভিন্ন দেশে, তো তাদের টাকা পাঠানোর ক্ষেত্রে তারা কীভাবে পাঠায়, রেমিটেন্স তারা কীভাবে প্রেরণ করে? যেমন $2000 বেশি হলে তো আপনার কিছু দিতে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি $2000 পর্যন্ত পাঠাতে পারছেন। এবং আমরা এটা নর্মালি ইউজ করি 30 দিনের মধ্যে আপনি $2000 যদি পাঠান তাহলে আর কিছু আমরা চাই না। তো আপনি মাসে $2000 এমনি পাঠাতে পারছেন কোনো ডকুমেন্ট ছাড়াই। আর যারা দেশে যার কাছে টাকাটা প্রেরণ করছে তার কী কী প্রয়োজন হয় যখন সে টাকাটা নিতে আসবে, তার অ্যাকাউন্টে যদি না পাঠায় বা কী কী সিস্টেম আছে? উনি যদি অ্যাকাউন্টে যায় তাহলে তো কিছু দরকার হচ্ছে না, জাস্ট অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। যদি অ্যাকাউন্ট না হয়, অর্থাৎ ক্যাশ পিক আপ যদি হয়, তাহলে উনি যে কোনো একটা ফটো আইডি, ভ্যালিড একটা ফটো আইডি, এটা হতে পারে ভোটার রেজিস্ট্রেশন কার্ড, পাসপোর্ট, বা স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ড, বা এমপ্লয়ি কোনো জায়গায় সার্ভিস হোল্ডার হলে কোনো এমপ্লয়ারের ফটো আইডি, প্রাতিষ্ঠানিক ফটো আইডি, যে কোনো একটা ভ্যালিড ফটো আইডি নিয়ে উনি টাকা দেবেন। দ্যাটস ইট। এখানে আপনাদের যে শাখা রয়েছে বললেন সম্ভবত 10টা, রাইট? কিন্তু এখানে 50টা স্টেটের মতো হয়েছে। সব স্টেটে যেখানে বাঙালিরা, অনেক বাঙালি রয়েছে, সেসব জায়গাগুলো আপনারা যাচ্ছেন না কেন আরো বেশি করে? আসলে 50টা স্টেটে তো ব্যবসা জায়গায় বাঙালি নাই, সব জায়গায় ওইরকম কনসেন্ট্রেটেড নাই, তবে আরও অন্তত 5টা-7টা স্টেটে ব্যবসা করার মতো আমাদের প্রবাসী আছেন, যে কোনো সার্ভিস প্রোভাইডার যদি যান তাহলে। আপনার প্রস্তাবনা রয়েছে সেখানে? আমরা চেষ্টা করছি, কিন্তু একটা প্রতিবন্ধকতা আছে আমাদের সবার ক্ষেত্রেই, যে এখানে হাই স্ট্রিট ব্যাংকগুলো আমাদের মানি সার্ভিস বিজনেস যারা করেন, মাল্টিনেশনাল কোম্পানি, তাদের অ্যাকাউন্ট খুব একটা খুলতে আগ্রহী না। এই অ্যাকাউন্ট যদি আপনি না খুলতে পারেন তাহলে এই টাকা নিয়ে আপনি কোথায় কীভাবে রাখবেন? এখানকার ব্যাংক? জি, আমেরিকান ব্যাংক। মূলত এই কারণেই আমরা অনেক জায়গায় আমাদের ব্রাঞ্চ এখন খুলতে পারছি না। নাহলে আমাদের সোনালী এক্সচেঞ্জেরই প্ল্যান আছে অন্তত 5টা স্টেটের লাইসেন্স এই মুহূর্তে আমরা করার মতো পজিশন আছে, কিন্তু অ্যাকাউন্টের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা আছে। এখন আপাতত প্রস্তাবনার দিন কোন কোন স্টেটগুলো রয়েছে আপনার? এর মধ্যে আছে টেক্সাস, ফ্লোরিডা, অ্যারিজোনা, ইভেন কানাডা, এগুলো আমাদের বিবেচনায় আছে। আরেকটা আছে হচ্ছে ভার্জিনিয়া, এগুলো আমাদের সক্রিয় বিবেচনায় আছে। আমরা অ্যাকাউন্ট যদি একটা ম্যানেজ করতে পারি তাহলে আমরা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আপনাদের এখানে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে এখানে যে প্রফিট হচ্ছে, এগুলি যে আপনাদের কি এই ব্রাঞ্চগুলো চালানোর মতো বা সরকার কি এখান থেকে যথেষ্ট প্রফিট পাচ্ছে? আসলে সোনালী এক্সচেঞ্জ কিন্তু প্রফিট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান না। আমরা চাই যে সেবা, প্রবাসীদের সেবা দিয়ে, আর যেহেতু বাংলাদেশ থেকে ডলার প্রেরণের ক্ষেত্রে বিধিনিষেধ আছে, বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া কোনো ডলার রিমিট করা যায় না, কাজে আমাদের প্যারেন্ট কোম্পানি সোনালী ব্যাংক চায় যে ওখানকার খরচ যেন ওখানকার ইনকাম থেকে নির্ভর করা সম্ভব হয়, এখানকার যে খরচ। তো সোনালী এক্সচেঞ্জ শুরু থেকে এ পর্যন্ত প্রথমে 2-1 বছর হয়েছে, মাঝখানে আপনারা জানেন আমেরিকায় যখন মন্দা হয় 9-10, তখন আমরা সামান্য কিছু লস করেছি। এরপরে কিন্তু ওইভাবে লস নেই, প্রফিটের মধ্যে আছে। তো প্রফিট আমাদের উদ্দেশ্য না, মোটামুটি একটা ধরেন ব্রেক ইভেন থাকলেই আমরা খুশি। আমাদের ডলারটা যাওয়াটা সেটাও একটা প্রফিট। এর মধ্যে আমরা 2-1 বার আমাদের প্রফিট যেটা এটা আমরা জমাও দিয়েছি আমাদের প্যারেন্টসে, বা সরকারি কোষাগারে জমা হয়েছে। আরেকটা বিষয় যে আপনাদের এখানে যারা কাজ করেন, যারা লোকাল, যারা এই ব্রাঞ্চগুলো করছেন, এখানে কি আপনারা লোকাল রিক্রুটমেন্ট করছেন নাকি বাংলাদেশ থেকে তারা রেপুটেশনে আসে? কীভাবে? বাংলাদেশে আমি সিও হিসাবে আসছি বাংলাদেশ থেকে, সোনালী ব্যাংকের আমি, আর 2টা ব্রাঞ্চের ম্যানেজার আছে আমাদের বাংলাদেশ থেকে আসা। বাকি যে 8টা ব্রাঞ্চের ম্যানেজার আমাদের লোকাল, এবং অন্যান্য এমপ্লয়ি যারা আছে সবাই লোকাল। ইভেন আমাদের কোম্পানির সেক্রেটারি যিনি কাজ করেন ম্যানেজার, উনিও লোকাল। কাজে মিক্সড বলতে পারেন, মাত্র 3 জন আছে বাংলাদেশ থেকে আসা, বাকি সব আমাদের লোকাল রিক্রুটেড। এই রিক্রুটটা কি আপনারা করেন এখানে নাকি বাংলাদেশ থেকে? না, এখানে সোনালী এক্সচেঞ্জের বোর্ড আছে একটা, বোর্ডের মাধ্যমে। বোর্ড কাদেরকে নিয়ে বোর্ড করতে?
এখানে সোনালী ব্যাংকের এমডি চেয়ারম্যান, এখানে একজন আছেন প্রবাসী, উনি ডিরেক্টর, এবং সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট আর সিইও পদাধিকার বলে এক্স অফিসার ডিরেক্টর, এই 3 জনের বোর্ড। এই মুহূর্তে 4 জনের বসে, 4 জনের বোর্ডে রিপোর্ট হয়। এখানে দীর্ঘদিন প্রবাসীদের একটা প্রত্যাশা ছিল, যারা বিশেষ করে বিনিয়োগকারীদের একটা প্রত্যাশা ছিল যে এখন আপনি জানেন যে নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে অনেক দেশের ব্যাংক রয়েছে, নিজস্ব ব্যাংক রয়েছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এত বছর পরও কিন্তু এখনো একটা ব্রাঞ্চ এখানে স্থাপন করা হয়নি। এটা কেন? এই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজছি, আসলে এটা আমার এর বাইরে না। আপনি যেটা একজন ব্যাংকার হিসেবে আমিও চাই যে অবশ্যই একটা বাংলাদেশি ব্যাংক এখানে হোক, কিন্তু আপনারা জানেন 1/11-এর পরে আমেরিকার আইন কানুন অনেক কঠোর হয়েছে। এখানে যারা ব্যাংকিং লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন, আপনি খেয়াল করবেন বেশিরভাগ ব্যাংক কিন্তু এর আগে লাইসেন্স প্রাপ্ত, এর পরে খুব একটা লাইসেন্স দেওয়া হয়েছে আমার জানা নাই। তবে আশার কথা হচ্ছে 9/11-এর পর থেকে, 9/11 পরে আশার কথা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের বহু ব্যাংকই অন্তত ইচ্ছা পোষণ করছেন যে ইউএসএতে একটা ব্যাংক হওয়া দরকার, এই অনুভবটা করছেন। আশা করি খুব শিগগিরই হয়তো কেউ না কেউ সফল হবে একটা ব্যাংক করতে, এবং যেই করুক না কেন, যেভাবে আসুক না কেন, একটা ব্যাংক হলে খুব ভালোভাবে এখানে পরিচালনা করে মুনাফা অর্জন করবেন বলে বিশ্বাস করি। কারণ এখানে প্রচুর ব্যবসা, আমাদের বাংলাদেশ থেকে নর্থ আমেরিকায় প্রচুর ব্যবসা। এই ব্যবসার যদি 10 থেকে 20%ও ওই ব্যাংক সম্পন্ন করতে পারে তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, আপনি একজন ব্যাংকার হিসেবে যে এখানে ব্যাংক না থাকাতে, ব্যাংকের সরাসরি শাখা না থাকাতে বিনিয়োগকারীরা বা যারা সরকারি কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে যারা বিনিয়োগ করতে চায়, তাদের এই সমস্যাটা কি হচ্ছে? যে ব্যাংকের যে অভাবটা কি, আপনি কি মনে করেন আসলে যে ব্যাংকের যে অভাবটা, এই ব্যাংকটা না থাকাতে কি সমস্যার সম্মুখীন হচ্ছে তারা? বহুবিধ সমস্যা। প্রথম আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে শুরু করি, যে একটু আগে যে বলছিলাম যে আমরা অ্যাকাউন্টের অভাবে বিভিন্ন স্টেটে ব্যবসা শুরু করতে পারছি না, মানে রেমিটেন্স কোম্পানিগুলো। এখানে 4টা বাংলাদেশি ব্যাংকের সাবসিডি আসছে, সবাই একটা ব্যাংকের কাছে অ্যাকাউন্ট, এবং তাদের কাছে আমরা চিনি। আমার যদি বাংলাদেশি ব্যাংক একটা থাকতো, আমরা এই জিম্মি অবস্থা থেকে মুক্ত হতাম। এরপরে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তারা স্বাচ্ছন্দ্যে এখানে তাদের অ্যাকাউন্ট রাখতে পারতেন, বাড়ির মর্টগেজ নিতে পারতেন। যেমন সোনালী এক্সচেঞ্জে যখন এক কাস্টমার আসে, উনি মনে করেন যে আমি বাড়িতে আসছি, আমরাও তাই মনে করি যে উনি আমাদের লোক। ঠিক ব্যাংক যখন হবে, এখানকার অন্য ব্যাংকের চেয়ে একটা বাংলাদেশ ব্যাংকে যখন যাবে, তখন উনি অনেক অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এর বাইরে আছে যে মূল যে ব্যবসা, ফরেন ট্রেড, মিলিয়ন মিলিয়ন ডলার আমরা বিভিন্ন ব্যাংকে দিয়ে দিচ্ছি, বিদেশি ব্যাংক। এই ডলারটা তো বাংলাদেশি কোন ব্যাংক পেত, এই কমিশনটা তো বাংলাদেশেই যেত, এটা তো আমরা হারাচ্ছি। আর প্রায় সব কমিউনিটি ব্যাংক আছে, আমাদের থাকবে না কেন? আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত যে যে কোনোভাবে হোক একটা বাংলাদেশি ব্যাংক যেন হয়। এই প্রস্তাব, এই ধরনের প্রস্তাবনা আপনাদের তরফ থেকে কোনো আছে কিনা যে একটা ব্যাংক হওয়া দরকার, বা সোনালী ব্যাংক যেহেতু এখানে সবচেয়ে, সোনালী ব্যাংকই বাংলাদেশের মধ্যে মানে সরকারি ব্যাংক হিসেবে মানুষ মনে করে সোনালী ব্যাংককে সর্বপ্রথম, সেই সোনালী ব্যাংকের উদ্যোগকে এখানে আপনারা উদ্যোগ নিয়েছেন যে এখানে একটা শাখা করার জন্য? উদ্যোগ এর আগে একবার নিয়েছেন, এটা ঠিক সফল হয়নি। এখন আবার সব বিবেচনা করছেন। আমাদের সোনালী ব্যাংকের মাননীয় চেয়ারম্যান এবং এমডি মহোদয় আসছিলেন, ওনারাও যে কথা বলে গেছেন, মানে রিসেন্টলি আসার পর ওই বিষয় নিয়ে এসে কথা বলে গেছেন। আমার জানা মতে আরও 2-1টা ব্যাংক, প্রাইভেট ব্যাংক, তারাও চেষ্টা করছেন। তবে আমি আবারও বলছি যে এখন কাজটা একটু কঠিন হয়ে গেছে। অনুমোদন নেওয়ার ক্ষেত্রে, লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে, ব্যাংকিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এখন একটু জটিলতা আছে। মানে আইন কানুন অনেক কড়া, এই স্ট্যান্ডার্ড আমরা তাদের স্ট্যান্ডার্ডটা ফুলফিল করতে পারবো কিনা এটা নিয়ে সন্দিহান। তো তারপরেও চেষ্টা হচ্ছে। সোনালী ব্যাংকও খুব গুরুত্ব দিয়ে ভাবছেন যে আমরা একটা ব্রাঞ্চ করবো। ওনারা আলোচনা করে গেছেন, পরিচালনা পরিষদে আলাপ হবে, যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই হয়তো দেখা যাবে যে একটা ব্যাংকের অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। এই প্রক্রিয়া চলছে।
তো আরেকটা বিষয় আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি জানেন যে প্রবাসীরও কম বেশি উদ্বিগ্ন, দেশ অনেক দেশে যেতে পারছেন না এবং শোনা যাচ্ছে অনেকে বিনিয়োগ করার ইচ্ছা থাকা সত্ত্বেও দেশের এই পরিস্থিতির কারণে বিনিয়োগ করতে পারছেন না। এবং আপনি বলছেন যে ডেইলি প্রায় 4-500 রেমিটেন্স প্রদানকারী তাদের রেমিটেন্স প্রেরণ করছে। তো এই ইয়েটা কি আসলে দেশের পরিস্থিতির কারণে কমছে কিনা, বা আপনার যদি এই পরিসংখ্যানটা যদি থাকে যদি আমাদেরকে একটু জানান সেটা। ব্যবসার ক্ষেত্রে আমাদের ব্যবসার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়েনি, কারণ আমাদের রেমিটেন্সের বেশিরভাগই যায় পারিবারিক কারণে, আত্মীয় স্বজনকে টাকা পাঠানোর জন্য বা এই জন্য। যারা ইনভেস্টের জন্য টাকা পাঠাতে চান তারা হয়তো নিরুৎসাহিত হতে পারেন। ইনভেস্টের টাকা আসলে কেবলমাত্র বন্ডের ছাড়া অন্যান্যগুলা ঠিক আমাদের মাধ্যমে যায় না, এটা বিভিন্ন ব্যাংকিং চ্যানেলে যায়। কাজে সেই ক্ষেত্রে আমাদের ব্যবসার তেমন কোনো অসুবিধা হয়নি। অন্তত গত ডিসেম্বর জানুয়ারি যেরকম একটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই তুলনায় এখন কিন্তু তেমন গত বছরের সেই তুলনায় এবার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। আর আপনার মতো বা আর সবার মতো আমিও চাই যে আমাদের দেশ সে শান্তি আসুক, সবাই ভালো থাকুক, এই পরিস্থিতি কারো কারণে নয়। আমাদের দেশ প্রায় 2 মাসের বেশি, প্রায় 3 মাস হতে চলবে যে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে দেশ চলছে। সেই অবস্থায় যে আপনি এর আগে 3 মাসের যদি পরিসংখ্যান আর বর্তমান এই 3 মাসের পরিসংখ্যানে কি টাকা প্রেরণকারীর সংখ্যা অথবা অ্যামাউন্ট, রেমিটেন্সের অ্যামাউন্টটা কমছে বলে কি আপনার কাছে? আমাদের তেমন কোনো তারতম্য নেই বিনিয়োগকারী আমাদের কম থাকার কারণে। কারণ আমাদের মাধ্যমে আমি ওই যে বললাম যে শুধুমাত্র বন্ড টন্ডের ক্ষেত্রে সরকারের যে বিভিন্ন বন্ড আছে এগুলোর কিছু টাকা আমাদের মাধ্যমে যায়, কিংবা রাজুকের কোনো পেমেন্টের জন্য এগুলো মানুষ পাঠাচ্ছে। কারণ সরকারি বন্ড এখানে বসে উনি কিনছেন, এখানে ভাঙাচ্ছেন, এক্ষেত্রে খুব একটা অসুবিধা নাই। কিন্তু দেশে যারা ইনভেস্ট করতে চান তারা হয়তো বা কম করছেন। এই ব্যবসাটা ঠিক আমরা ডিল করি না, কাজে আমাদের ক্ষতিগ্রস্ত হয়নি, আমাদের ব্যবসায় আছে ঠিক। দেশের এখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ রেমিটেন্স যাচ্ছে, সারা বিশ্ব থেকে রেমিটেন্স যাচ্ছে, সেই অনুযায়ী যদি পরিমাণটা কি কোন দেশে বর্তমানে বেশি, কোন দেশ থেকে বেশি রেমিটেন্স যাচ্ছে আপনার সেটা সে তথ্যটা যদি একটু বলেন। এটা সবচেয়ে বেশি রেমিটেন্স যায় সৌদি আরব থেকে, এরপরে সংযুক্ত আরব আমিরাত, এরপরে কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান 3 নম্বর অবস্থানে। জি, কাজে ওই দিক থেকে যুক্তরাষ্ট্র 3য় অবস্থানে আছে। আর যুক্তরাষ্ট্রকে ছুঁচি করছে মালয়েশিয়া কাছাকাছি। তো রেমিটেন্স যারা রেমিটেন্স প্রেরণ করে তাদেরকে বেশি রেমিটেন্স প্রেরণ করার জন্য আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, বা তাদেরকে গ্রাহক বা যারা এখানে প্রবাসী আছে তাদেরকে সেই উৎসাহ দিচ্ছেন কিনা, বা বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন কিনা, ইনসেন্টিভ দিচ্ছেন কিনা তারা বেশি রেমিটেন্স প্রেরণ করার জন্য দেশে? আমাদের তো সোনালী এক্সচেঞ্জের সীমিত আকারে আমাদের অবশ্যই আছে। আমরা গ্রাহককে উৎসাহ দেওয়ার জন্য আপনি জানেন স্পেশালি ঈদের সময় আমরা র্যাফেল ড্র করি, কখনো কখনো কমিশন ফ্রি করি। আর বাংলাদেশ এন্ডে সম্প্রতি সরকারের তো একটা প্রজেক্ট আছে যে যারা সিআইপি ঘোষণা করেন 10 থেকে 15 জন লোককে। এর বাইরে এবার দেখলাম বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার করেছেন যে দক্ষ এবং অদক্ষ 2 ক্যাটাগরিতে যারা সর্বোচ্চ অর্থ প্রেরণকারী 10 জন করে সম্ভবত ওনারাই করবেন, অ্যাওয়ার্ড দেবেন। আমাদের কাছে অলরেডি স্টেটমেন্ট চেয়েছেন, আমরা দাখিল করেছি এটা। কাজে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকেও যারা উৎসাহিত করা হচ্ছে যেন টাকা যান। আর ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে যে অরাজকতা ছিল আগে বিভিন্ন জায়গায়, যেটা আপনি একটু আগে উল্লেখ করেছেন যে পেমেন্ট পেতে অসুবিধা হতো, এটা বাংলাদেশ ব্যাংক কঠোর হস্তে দমন করেছেন। এটা তো অবশ্যই ইনসেন্টিভ। এবং প্রবাসীদের আরও একটা দাবি আছে যে যারা টাকা পাঠান রেমিটার হিসেবে তাদেরকে কোনো আইডি কার্ড দেওয়া যায় কিনা, এটাও বাংলাদেশ ব্যাংক বিবেচনা করছে। এর মধ্যে দিয়ে সম্ভবত একবার এটা শুরু করা হয়েছিল যে যারা বেশি রেমিটেন্স প্রেরণ করবে তাদেরকে বিশেষ একটা কার্ড দেওয়া যায় কিনা, এটা দেওয়া হয়েছিল। আপনার মনে আছে কিনা যে কয়েক বছর আগে যে তাদেরকে একটা বিশেষ কার্ড দেওয়া হতো এবং এই কার্ড দিয়ে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া দেশে যখন যেতেন, সে প্রক্রিয়াটা এখন সম্ভবত নেই। সেটা এখন নেই, কিন্তু বিবেচনাধীন আছে আবার পুনরায় চালু করা যায়। তো যাই কথা হলো, আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো অন্য সময়। আপনি ভালো থাকুন। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থেকে সুস্থ থাকুন।